শহর জুড়ে বৃষ্টির ঘনঘটা। বৈশাখের প্রথম বৃষ্টি। এই বৃষ্টিতে বাতাসে যে শুদ্ধ মাটির গন্ধ ভেসে বেড়ায় তা যেন প্রকৃতির দেওয়া এক অমূল্য সুবাস। যত দূর চোখ যায় কি অবিরাম ধারায় বইছে শুধু শীতল জলধারা। আকাশ যেন এক অদৃশ্য সঙ্গীর সঙ্গে অবিরাম খেলায় মত্ত। বৃষ্টির ধারায় সে লিখে চলছে এক অপূর্ব কবিতা। হিয়া মৃদু হাসে। জানালার ঝাপটানো বৃষ্টির ফোঁটাগুলো বারংবার এসে ছুঁয়ে যাচ্ছে তার শুভ্র মুখ। সে তার ঠোঁটে এক নিঃশব্দ প্রাপ্তির হাসি নিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি এলে বৃষ্টি হয়ে শেষ গোধূলির আগে। তোমার নামে আবেগ জমুক তপ্ত মেঘের কোলে, গল্প জমুক আঙুল জুড়ে এক মায়াবী চোখে। তোমার গন্ধ লেপ্টে আছে অবাধ্য এই ঠোঁটে। তার চোখের তারায় একরাশ প্রশান্তি খেলে যায়। মস্তিষ্ক তাকে তার অবাধ্য শব্দে আটকে নিচ্ছে। কিন্তু হিয়ার এই স্বপ্নবিলাস বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই মায়ের কড়া কণ্ঠস্বর ঝাঁকি দিয়ে তুলল তাকে। সারা ঘরে পানি জমে যাচ্ছে আর তুমি বৃষ্টি বিলাস করছো, সব ভিজে একাকার। হিয়া একদমই জানালা বন্ধ করে দেয়, কিন্তু মনের জানালাটা খোলা থাকে বহাল তবিয়াতে। হিয়া ছন্ন ছাড়া কিশোরীর মন তার বেশ সেকেলে। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, হুমায়ুন আহমেদ সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রদের ছায়ায় সে নিজেকে জড়িয়ে রেখেছে পরম মমতায়। পড়ার টেবিলের একাংশ দখল করে আছে বইয়ের সারি, আর তার প্লে লিস্ট ভরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল আর লালন গীতিতে। সব ছাড়িয়ে তার মন মাঝে মাঝেই আউলে নেয় নিজের মনের সব গুচ্ছকে। তার চিকন গঠনে লম্বা চুল রাখাও এই উপন্যাসের নায়িকা হবার নেশায়। অবশ্য এতে তাকে বেশ মানায়। কথায় বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। ঠিক তেমনি হিয়াও ভেসেছে তার দাদা ভাই আব্দুল রবিউল মোহাম্মদের আশকারায়। তিনি তার জাদু পুরোপুরি হিয়ার উপর চালিয়েছেন। শুধু তিনি বললে ভুল হবে, হিয়ার উপর আরেকজনের জাদু আছে সেটাও বলা যায়। তিনি আব্দুর রওশন মুহাম্মদ, হিয়ার বড় দাদা ভাই। আব্দুর রবিউল মুহাম্মদের বড় ভাই। তাদের একমাত্র অন্ধ ভক্ত হিয়া। বেশ অনেকদিন ধরে আব্দুল রুশান মোহাম্মদের আসার কথা, তবে ফরিদপুরের এই কড়া শীতের ভয়ে তারিখ পেছাতে পেছাতে এই বৈশাখে আগমনী। হিয়ার মা ঘরের পানি মুছে হিয়াকে কড়া গলায় শাসিয়ে গেলেন, এবার একটু পড়তে বসো, সামনে পরীক্ষা। তোমার বর্দা রওনা হয়ে গেছে। তিনি আসার পর তো বইও তোমাকে চিনবে না, আর তুমিও বইকে চিনবে না। আমার হয়েছে যত জ্বালা। হিয়া শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। হিয়ার মা একজন গৃহিণী, তবে হিয়া মনে করে ওর মায়ের প্রকৃত কাজই টেনশন করা। বাইরে তখনও ঝরছে বৈশাখের প্রথম বৃষ্টি। হিয়া বই খুলে বসে, কিন্তু তার মন পড়ে থাকে জানালার ওপারে এক আশ্চর্য জগতে, যেখানে বৃষ্টি মানে কবিতা, বাতাস মানে গল্প, আর জীবনের প্রতিটি মুহূর্তেই এক একটি অনবদ্য উপন্যাস। আজকাল শহরের মাঝে গল্পে উপন্যাস বা টিভি শো ছাড়া তেমনই যৌথ পরিবারের কনসেপ্ট দেখা যায় না। তবে হিয়া মনে করে এটাই তার পরিবারের সব থেকে সৌন্দর্য। হিয়ারা দু ভাই বোন। হিয়ার বড় ভাই হিয়ান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের ছাত্র, আর হিয়া একাদশ শ্রেণীতে পড়ছে। হিয়ার বাবা চাচা দুই ভাই। হিয়ার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং তার মা গৃহিণী, আর ওর ছোট চাচা একজন আর্মি অফিসার। চাচি স্কুল শিক্ষিকা। তাদের একটাই মেয়ে পিউ, এবার এসএসসি দিবে, তবে তার পাশ করা নিয়ে সবাই সংকৃত। এই বাড়িতে কর্তা হলেন আব্দুল রবিউল মুহাম্মদ। হিয়া বিশ্বাস করে তিনি আছেন বলেই এই বাড়িতে এত সুখ। তবে তার হৃদয়ের এক বিশেষ কোণ জুড়ে রয়েছে আব্দুল রুশান মোহাম্মদ, তার বড় দাদা ভাই।
তিনি হিয়াকে নিখাত স্নেহ করেন, আর হিয়ার মনের গহীনে তার প্রতি এক গভীর ভালোবাসা, সম্মান ও দুর্বলতা কাজ করে। প্রতিবারই যখন হিয়া আব্দুল রোশন মোহাম্মদকে দেখে, তার মনে এক অদ্ভুত বিশ্লেষণ শুরু হয়। হিয়ার মতে এই ৭০-এর ঘরের মানুষটি যৌবনে নিঃসন্দেহে অমীমাংসিত সৌন্দর্যের অধিকারী ছিলেন। যার সৌন্দর্য তার বার্ধক্যে হারাতে পারে না, সে অবশ্যই উপন্যাসের ডাকসাই সৌন্দর্যের খেতাব পাওয়ার যোগ্য। হিয়া নিজের ভাবনায় ডুব দিল না আর। টেবিল থেকে তার দিনপঞ্জিটি নিয়ে বসন্তের প্রথম বৃষ্টির স্মৃতি এক পাতায় বন্দি করল। তারপর ডায়েরিটি ড্রয়ারে রেখে জানালার কাছে আঙ্গুল বুলিয়ে দিল। বৃষ্টি যেন এখনো মনের ভেতরে ঝরছে। ঠিক তখনই দরজায় উপস্থিত হলো পিউ। ভেজা চুল, এলোমেলো স্কুল ব্যাগ কাঁধে ঝুলে পড়ছে, আর চোখ মুখ উজ্জ্বল উত্তেজনায়। হিয়া পিউকে যতবার দেখে ততবারই তার মনে হয় সে যেন কোনো বাংলা সিনেমার আবেগপ্রবণ নায়িকা। সে মুহূর্তেই ইমোশনাল হবে, চোখের জল ফেলবে, আবার খানিক পরেই ভুলে গিয়ে নতুন গল্পে ডুবে যাবে। দিনভর প্রেমের উপন্যাস পড়ে, আর বাড়ির সবাইকে সেই গল্পের রোমান্টিক জ্ঞান বিতরণ করাই যেন তার নিত্যদিনের কাজ। পিউ ব্যাগ রেখে উচ্ছ্বাসে প্রায় লাফিয়ে উঠে বলল, হিয়াপি, জানিস কি হয়েছে? আজ স্কুলে নতুন একটা বই পেয়েছি, কি দারুণ প্রেমের গল্প, তোকে শোনাবো। তারপর এক মুহূর্তে দম না নিয়ে যোগ করল, ও হ্যাঁ, বড় দাদা ভাই আসছে শুনলাম, কি মজা হবে ভাব। আমি তো অনেকগুলো সুন্দর গল্পের নাম ঠুকে রাখবো। দাদা ভাই তো একবার গেলে আবার সামনে বছর, তাছাড়া কি আর দেখা পাওয়া যায় ওনার? হিয়া হাসল। তোর সামনে এসএসসি পরীক্ষা। আপি, মায়ের মতো বকিস না তো। বড় দাদা কি রোজ রোজ আসে? হিয়া আর কথা বাড়ালো না। এটা প্রতিবার দাদা ভাই আসার একই কাহিনী। ভাই বোনের ঈদ চলে আসায় বড় দাদা ভাই বেড়াতে এলেই আব্দুল রোশন মোহাম্মদ বেশ মিশুক। হই হই করে সারা বাড়ি মাতিয়ে রাখেন তিনি এ বাড়ির ছেলে মেয়েদের সাথে। বয়সের চাপে মনের বাচ্চামি কখনোই ডাবিয়ে যায়নি তার। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, বাতাসে বৈশাখের কাদা মাটির নতুন গন্ধ। হিয়া জানালার কাছে হাত রাখে, মনে মনে ভাবে এই বৈশাখ হয়তো এবারের মতো কিছু নতুন গল্প বুনবে, কিছু পুরনো অনুভূতি ধুলো ঝেড়ে দেবে। বিকেলের গোধূলি পেরিয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বর্ষণ তার যতটা জমা ছিল আবেগ, তা সবটা বসিয়ে শহরটাকে ডুবাতে বসেছে। অবশ্যই এতে যে পরিবেশটা তৈরি হয়েছে তা অবশ্য কোটি অর্থ ব্যয়েও আনা সম্ভব নয়। হিয়ান বৃষ্টির মাথায় ছুটে গেছে মোড়ের দোকানে, ফিরে এসেছে ঝুড়ি ভর্তি সিঙ্গারা, সমুচা আর যতটা পেরেছে প্যাকেটে ভরে নিয়েছে। হিয়া নিজ হাতে তার বড় দাদার প্রিয় এক কাপ কড়া আদা চা করেছে। পিউ ব্যস্ত মুড়ি মাখাতে। তাদের জম্পেস আড্ডার সময় হয়েছে যে, এগুলো নতুন নয়। বড় দাদা এলেই তাদের এই মহফিল সেজে ওঠে। মাঝে মাঝে এতে যোগ হয় হিয়ার মা চাচিরাও। তবে আজ আড্ডায় তাদের যোগদান নেই। আজ হিয়া, হিয়ান আর পিউ। আব্দুল রোশন মোহাম্মদ তার এই সমগ্র জীবন কাটিয়েছেন নিঃসঙ্গে, অবিবাহিত। এমনটা নয় যে এই ঘরে উপস্থিত ব্যক্তিবর্গ জানে না যে কেন তিনি বিয়ে করেননি। তারপরও ঘটনা খোলাসা নয় কারো কাছে। যতবার হিয়ান আর পিউ তার এই একাকিত্বর রহস্য সম্পর্কে জানতে চেয়েছে, তিনি ততবারই উচ্চ হাসি কিংবা বিষণ্ণতায় এড়িয়েছেন। তবে আজ আব্দুল রোশন মোহাম্মদ তার শ্রোতা মহলে তার কোনো সাধারণ স্মৃতির এক ঝলক স্মৃতির চারণ করার প্রতিশ্রুতি নিচ্ছিলেন না। তিনি আজ প্রকাশ করছেন তার সমগ্র জীবন। আব্দুল রোশন মোহাম্মদ হাতে রাখা বইটি ধীরে ধীরে টেবিলে নামিয়ে রাখলেন। চশমাটি খুলে চোখ মুছলেন, যেন নিজেকে প্রস্তুত করছিলেন কোনো গভীর স্মৃতির আধারে ডুবে যাবার জন্য। এক মুহূর্ত নীরব থেকে মৃদু হাসলেন, তারপর বলতে শুরু করলেন, সালটা 1968। যতদূর মনে পড়ে মঙ্গলবার, পয়লা বৈশাখের সকাল। আমার মামাতো ভাই আরিফ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি তখন ইন্টার পেরিয়ে অবসরে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি মাত্রই। আরিফ আমাকে নিয়ে গিয়েছিল রমনা বটমূলের অনুষ্ঠানে। সেদিনই প্রথম দেখেছিলাম প্রকৃতিকে। সে ছিল মঞ্চে, তানপুরা হাতে গান গাইতে এসেছিল। আরও বেশ কয়েকজন সাথে ছিল বোধহয়, তবে কারো দিকেই নজর যায়নি। প্রথমবার তানপুরার সেই সুর শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যেন সময় সেখানেই থমকে গিয়েছিল, যেন সময় সেখানে থমকে দাঁড়িয়েছে। প্রকৃতির সেই সুর যেন বাতাসের সঙ্গে বয়ে আসা কোনো মোহময় মন্ত্র ছিল। সেই তানপুরার সুর আমার কানে আজও বাজে। অবশ্য তার ওই সুর শুধু আমায় বাঁধেনি, তার মুখটা সৃষ্টিকর্তার কোন নিখুঁত কারুকার্য ছিল। পৃথিবীর সবথেকে সুন্দর হাসি মুখ। বিধাতা হয়তো নিজেও তার মতো আরও একটি সৃষ্টি করার কথা ভাবেননি। আব্দুল রোশান মোহাম্মদের কথায় শ্রোতামহল স্তব্ধ। সকলে যেন প্রকৃতিকে নিজের চোখের সামনে স্পষ্ট দেখছে। প্রতিটি শব্দ এত বেশি আকর্ষণীয়, সকলে মোহিত হয়ে ডুবেছে। আব্দুল রোশান মোহাম্মদ আবার শুরু করলেন। 2 মাস কেটে গেল, বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায় শুরু হলো। আর প্রকৃতিকে আবার দেখার আশা ততদিনে হারিয়ে ফেলেছিলাম। নতুন পরিবেশ, নতুন মুখ, সব মিলিয়ে একটা অচেনা দুনিয়ায় পা রেখেছি। আর এই অচেনা দুনিয়ার সব নতুন মুখের মাঝে এসেছিল একটা প্রিয় মুখ, প্রকৃতি। আমি বোকার মতো অবাক হয়ে তাকিয়েছিলাম। আমার চোখ বিশ্বাস করতেই চাইছিল না, কিন্তু সত্যি ছিল। সেও আমার মতো বাংলা সাহিত্যেই ভর্তি হয়েছে। তার প্রতিদিন গাড়ি করে আসা, পরিপাটি পোশাক, চলনে বলনে আভিজাত্যের ছাপ, সব মিলিয়ে বুঝতে বাকি ছিল না কারো যে সমাজের এলিট ক্লাসের বাসিন্দা। আর আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, যার কাঁধে দায়িত্বের বোঝা। তবুও তার দিক থেকে মনকে সরাতেই পারছিলাম না। রোজ এক নজরে তাকিয়ে থাকতাম। এভাবেই যাচ্ছিল দিন। এভাবে করতে করতে 6টা মাস কেটে গেল। স্বপন মামার দোকানের চা, রোজ আড্ডা, আর তাকে চুপটি করে দেখা। বন্ধুরা প্রকৃতিকে নিয়ে খুব মজা নিত। অত ভালো ছাত্রী ছিল না প্রকৃতি, তবে এটা বলতে হয় আমি খুব ভালো ছাত্র ছিলাম। তখন বাড়িতে পড়াশোনা নিয়ে খুব কাড়াকাড়ি ছিল। আমার বাবা ছিলেন হাই স্কুলের হেডমাস্টার। তার ছিল নিজেরই কিছু নিয়ম। খারাপ রেজাল্ট মানে বাড়িতে খাবার বন্ধ, আর বাবার হাতে ধোলাই, সে তো ফ্রিতে। এই ভয়ে ভালো রেজাল্ট হয়েই যেত। প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অন্ততপক্ষে প্রতিষ্ঠা করে দিয়েছিলাম যে আমি ভালো ছাত্র। একদিন লাইব্রেরিতে বসে পড়ছিলাম, হঠাৎই প্রকৃতি এসে বলল, আপনি কি আমাকে এই অধ্যায়টা বুঝিয়ে দিতে পারবেন? আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর প্রশ্নের উত্তরে কি দেব ঠিক বুঝতেই পারছিলাম না। কেমন যেন বিহ্বল হয়েই গিয়েছিলাম। হালকা কাশি দিয়ে চশমাটা ঠিক করলাম, তারপর তোতলাতে তোতলাতে বললাম, বসুন। এরপর একদিন দুদিন কথা বাড়তেই থাকলো, বন্ধুত্ব বাড়লো। আমরা একে অপরকে জানতে শুরু করলাম। ঢাকা তখন গণ অভ্যুত্থানের কি একটা অবস্থা। ছাত্র সমাজও ফুঁসে উঠেছিল। 1969 সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন পীড়িত ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিলে বের করেছিল। মিছিলে পুলিশের গুলিতে মারা গেল মতিউর। বোধ হয় তখন জনতার রুদ্র রোষ। আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র সবাইকে মুক্তি দিল। এই উত্তাল সময়ের মাঝে আমি প্রকৃতির এক নতুন রূপ আবিষ্কার করলাম। তার ভিতরেও ছিল আগুন, ছিল বিদ্রোহের তেজ। হয়তো এটাই ছিল সেই মুহূর্ত যখন প্রথম বুঝলাম প্রকৃতি শুধু আমার ভালোবাসা নয়, আমিও তার কাছে বিশেষ কিছু। সেই উপলব্ধি আমার কাছে ঈদের খুশির মতো ছিল, অপ্রত্যাশিত কিন্তু তীব্র আনন্দের। কিন্তু পরপরই এলো সবথেকে ভয়ঙ্কর সত্য। সেই সত্যের নামও প্রকৃতি। এক মুহূর্তে যেন সব কিছু পাল্টে গেল। একদিন প্রকৃতির নামের শেষাংশ শুনে বুকের মধ্যে এক শীতল শিহরণ বয়ে গেল। প্রকৃতি সাহা। আমার আর প্রকৃতির মাঝে একটা দেয়াল ছিল, যেটা গড়ে উঠেছিল সামাজিক শ্রেণীবিন্যাসের ব্যবধান থেকে। আমি মধ্যবিত্ত আর ও আভিজাত পরিবারের মেয়ে, কিন্তু এই নতুন দেয়াল তার থেকেও বেশি কঠিন, ধর্মের মোটা বাউন্ডারি। প্রথম দেয়াল টপকে যাওয়ার ক্ষীণ আশা ছিল, মনে হয়েছিল
বন্ধুত্বের সেতু হয়তো দূরত্ব কমাবে, কিন্তু দ্বিতীয় দেয়াল এটা অতিক্রম করার ক্ষমতা আমার ছিল না। আমি পিছু হাঁটতে শুরু করলাম, নিজেকে গুটিয়ে নিলাম, বিশ্ববিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিলাম, বন্ধুদের আড্ডা এড়িয়ে চলতে লাগলাম। প্রকৃতি আমাকে খুঁজছিল, ও আমার বন্ধুদের কাছে বারবার আমার খোঁজ নিয়েছে, কিন্তু ওরা নিজেরাই জানতো না আমি কোথায়, কি করছি। ওকে আর কি বলবে। 7 দিন এভাবে কেটেই গেল। হাঁপিয়ে উঠেছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন পানির নিচে ডুবে যাচ্ছে, আর আমি নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকার চেষ্টা করছি। আর সহ্য হচ্ছিল না। আমার এখনও মনে আছে, ওই দিন সোমবার ছিল। বিশ্ববিদ্যালয়ের মাঠের মাঝখানে প্রকৃতিকে ডেকেছিলাম। মাথায় এটাই ছিল, যা হবার সবার সামনেই হবে। আমার থাপ্পড় মেরে চলে যাবে, চলে যাক, তারপরেও নিঃশ্বাস নেওয়ার জায়গা তো পাবো। কোনো কিছু চিন্তাভাবনা করে যায়নি যে আমার এই পদক্ষেপের পরবর্তীতে কী এর ফল হবে। কোনো কিছুই মাথায় ছিল না। মাথায় শুধু পাগলামি উঠেছিল যে হয়তো প্রকৃতিকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। হঠাৎই আমার বন্ধু মাসুম বলে উঠল, আরে বেটা, তুই প্রকৃতিকে প্রপোজ করবি এইভাবে কিভাবে? প্রপোজ করলে তো কিছু দিতে হবে। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। প্রপোজের জন্য কিছু দিতে হয়, এই ভাবনাটা আমার মাথাতেই আসেনি। আমার কাছে কিছুই ছিল না তখন দেয়ার মতো। আমি অতি কিছু চিন্তা করেও ওখানেই আসিনি। আমি তো এসেছি শুধু নিজেকে বাঁচাতে। মনে মনেই এটাই ভাবছিলাম যে যে কথাগুলো আমি প্রকৃতিকে বলবো তার উত্তর অনিশ্চিত। সেখানে কিসের আশা আর কী বা নিয়ে আসতাম। মাসুমের কথাগুলো মনের ভিতরে আঘাত করলো। চারপাশে তাকিয়ে দেখি বিশ্ববিদ্যালয়ের মাঠের মাঝখানে আমি একা দাঁড়িয়ে আছি, স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ়। যেভাবে মাঠের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দৌড়ে চলে গেলাম ক্যাম্পাসের পিছনে কৃষ্ণচূড়া গাছের কাছে। রক্তের মতো লাল ফুলগুলো যেন জ্বলছিল হীরের মতো। গাছের ডাল থেকে অনেকগুলো ফুল ছিঁড়ে নিলাম। বিশ্ববিদ্যালয়ের মাঠের মাঝখানে দাঁড়িয়ে সম্পূর্ণ মাঠটি দেখছিলাম। সবাই একবার করে আমাকে দেখছিল, এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে। এরপরে এলো সেই চির প্রতীক্ষিত মুহূর্ত। প্রকৃতি আমার সামনে এসে দাঁড়ালো। চোখের ভিতর দৃষ্টি ঝলঝল করছিল তার। আমার মনে হচ্ছিল ও কেঁদে ফেলবে, অথবা রাগে আমার গালে সপাটে একটা চড় বসিয়ে দিবে। আমার এখনও মনে আছে, প্রকৃতি কিছু বলার আগেই আমি ওর হাতে ফুলগুলো গুঁজে দিয়ে বলেছিলাম, দেখো, আজকে আমাকে শুধু বলতে দাও। আমি জানি আমার উপরে অনেক অভিযোগ আছে, অনেকটা সাহস জমিয়ে আজ এখানে এসেছি। আমি শুধু এটাই বলতে চাই যে তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। অনেক দূরে চলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। এই 7 দিন নিজের সাথে লড়াই চালিয়েছি, এখানে এসেছি আজ। আমি মুসলিম ঘরের ছেলে, সবাই যে আমাকে রামু কাকা বলে খ্যাপায়, এটাই শুধু মজা। আমার নাম আব্দুল রহমান মোহাম্মদ। আমি জানি তোমার আর আমার মাঝে দূরত্বের দেয়াল অনেক মজবুত। আমি শুধুমাত্র আমার মনের কথা জানালাম, বাকি সব তোমার উপর নির্ভর করে। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরের মুহূর্তে প্রকৃতি আমার হাত শক্ত করে ধরে কেঁদে ফেলল। তুই রামু বা রোশন যেই হোস, আমি আজ বাঁচাতে চাই, ভবিষ্যতের না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর মুখের দিকে। ওর কাজল পরা চোখ দুটোকে মোটামুটি পানির বিন্দু গড়াচ্ছিল। আমি এত সুন্দর কখনো কাউকে দেখিনি। প্রকৃতি তখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আর কি চাই আমার? সময় যেন থমকে গেল, বাতাস গাঢ় হয়ে উঠল। প্রকৃতির চোখের গভীরে আমি এক নিখুঁত পৃথিবী দেখা পেলাম, যেখানে ভালোবাসা ভাগ্যবানদের জন্যই সংরক্ষিত। আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করতাম, এত ভাগ্যবান কি আমি? আজ স্পষ্ট মনে আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সেই দিনটা। প্রকৃতি বাসন্তী রঙের একটা শাড়ি পরে এসেছিল। সাধারণত ও নিজেই শাড়ি পরতো, কিন্তু সেদিন ছোট বোন নাছোড় বান্দা ছিল, তার হাতেই পরতেই হবে। বোনের আবদার রাখতে প্রকৃতিও রাজি হয়েছিল, কিন্তু ফলাফল শাড়ির কুচি সবগুলো অগোছালো। প্রকৃতি একটা কদমও হাঁটতে পারছিল না। এক পা ফেলার আগেই মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। আমি সামনে গিয়ে ওর কুচিগুলো ঠিক করে দিয়েছিলাম। 6টা কুচি, একটার পর একটা ঠিক করতে করতে মনে হয়েছিল এই মানুষটা সারা জীবনটা আমি সামলাতে চাই।
সেই মুহূর্তটা ছিল নিখুঁত। আব্দুল রুশান মোহাম্মদ একটু থামলেন, দীর্ঘশ্বাস ফেললেন। ওই দিনই হয়তো প্রফেসর আজম শেখের নজর পড়েছিল আমাদের উপর। আজম স্যার বাবার বন্ধু ছিল। ওই দিন আর কিছুই বাদ ছিল না। বাংলাদেশের রেডিও দুপুর 12টার সংবাদের মতো সব বলেছিল। তখন ঢাকা এমনিতেই নির্বাচনে গরম, তার উপর আমার বাড়িতেও গৃহযুদ্ধ শুরু। বাড়িতে ঢুকতেই ছোট বোন মিনু দৌড়ে এসে বলল, বড় ভাইয়া আজম আঙ্কেল এসেছিল, তোমার নামে অনেক কিছু বলে গেছে। আব্বা ক্ষেপে আছে, আর দাদি সে তো সারাদিন নাকি পাপ মোচন করছে। আমি ঘাবড়ে গিয়েছিলাম কি না মনে নেই, তবে বাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম একটা ঝড় আসছে। প্রথম প্রশ্নটাই বজ্রপাতের মতোই নেমে এলো, মেয়েটাকে? আমি জানতাম এখানে মিথ্যে বলার জায়গা নেই। সাহস সঞ্চয় করে বলে ফেললাম, প্রকৃতি। আব্বার গলার স্বর আরও কঠিন হলো। মেয়ে হিন্দু? আমার কণ্ঠ যেন আটকে যাচ্ছিল, তবু মাথা নিচু করেই বললাম, জি আব্বা। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো এক মুহূর্তের জন্য, তারপর যেন আগুন ছড়িয়ে পড়লো চারদিকে। দাদি প্রথমেই চেঁচিয়ে বলে উঠলেন, এগুলো কি কস? বাইতে কোনো বেদম্মি মাইয়া আনমু না? মা একটু নরম স্বরেই বলল, এ বয়সে সবাই এমন আবেগে জড়ায়, সময়ের সাথে বুঝতে শিখবে, সব ঠিক হয়ে যাবে। বাড়ির সবার হাজার কথার মাঝে একদম চুপ হয়ে রইলাম। জানি এখানে প্রতিরোধ মানে বোকামি। শুধু এক নিঃশ্বাসে তাকিয়ে রইলাম আব্বার চোখের দিকে। রাতে রবি ঘরে এলো। অস্বস্তিতে কয়েকবার গলা খাঁকিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি পত্রিকা আপার সাথে তোমার সম্পর্ক? আমি আসতে বললাম, হুম। রবি হাসলো, চোখে বিস্ময়ের আভাস। তুমি জানো আমাদের ডিপার্টমেন্টের সবাই বলে পত্রিকা আপার গলায় নাকি জাদু আছে। আমি মৃদু হাসলাম। আল্লাহ জানে আমি হতাশ ছিলাম কি না জানি না, তবে প্রকৃতিকে খুব মনে পড়ছিল। এরপর 2 দিন কেটে গেল। প্রকৃতি বিশ্ববিদ্যালয়ে এলো না। অস্থির হয়ে উঠলাম, কি হলো ওর? এরপর জানতে পারলাম আজম স্যার কথাগুলো শুধু আমার বাড়িতেই বলেনি, প্রকৃতির বাড়িতেও বলেছেন। প্রকৃতির বাবা ওর বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। সেই শুরু আমার প্রকৃতির এলাকায় আনাগোনা। প্রতিদিন মন্টু মামার দোকানে বসে থাকতাম, চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতাম, কিন্তু চা ঠান্ডা হয়ে যেত। কাপের পর কাপ চলতো। প্রকৃতি প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকতো, আর আমি নিচে। কিছু বলতাম না, শুধু চেয়ে থাকতাম। 2 জোড়া চোখে জমা হতে থাকতো শত কথার গভীরতা। এর মাঝে ঢাকায় হয়ে উঠল অগ্নিগর্ভ। গোলাগুলি, মৃত্যুর সংবাদ। শহর জুড়ে এক ভয়ানক আতঙ্ক। বুদ্ধিজীবীদের হত্যা শুরু হলো। আমার বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রধানকে নির্মমভাবে হত্যা করা হলো। রেডিওতে বারবার শোনা যাচ্ছিল মৃত্যুর সংবাদ। বেরিয়ে পড়েছিল মুক্তিবাহিনী। আমার ভিতরে রক্ত গরম হয়ে উঠল। সেখানে চুপ করে বসে থাকা যায় না। আমি, মাসুম আর বিল্লার মিলে সিদ্ধান্ত নিলাম সবার আগে দেশকে বাঁচাতে হবে। বাড়িতে সিদ্ধান্ত জানালাম। এক মুহূর্তে কান্নার রোল পড়ে গেল। কেউ আমাকে যেতে দিতে চাইছিল না। মা বাবার কেঁদেই ফেলেছিল। মিনু কেঁদে কেঁদে আঁকড়ে ধরেছিল হাত। কতভাবে সবাই কত কিছু বোঝালো। আমি চুপ ছিলাম, আর আব্বাও একটা কথাও বলেনি। হঠাৎই সবাই যখন বাবাকে আমার সিদ্ধান্তে বদলানোর জন্যই বলছিল, বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, রোশানের মা, যাও মিষ্টি নিয়ে এসো, তুমি তো রত্ন গর্ভা। আমি স্তব্ধ হয়ে আব্বার দিকে তাকালাম। এক মুহূর্তে মহল একদম ঠান্ডা হয়ে গেল। আমি অবাক হয়ে আব্বার দিকে তাকিয়েছিলাম। আব্বার রক্তাক্ত চোখ, মুখে এক প্রাপ্তির হাসি নিয়ে আমার কাঁধে হাত রেখেই বললেন, তুমি দেশের জন্য যাচ্ছ, বিজয়ী হয়ে ফিরে আসো আমার বীর, আর ফিরে এলেই তোমাকে তোমার প্রিয় উপহারটা দেব। আমার কাছে পৃথিবীর সবথেকে গম্ভীর মানুষ ছিলেন আব্বা, কিন্তু ওই দিন আমার মনে হচ্ছিল আমার শক্তি সে। সেই সন্ধ্যায় হুট করে প্রকৃতি এসে দাঁড়ালো আমার বাড়িতে। মাসুমের সাথেই এসেছিল। মাসুমের চোখে মুখে এক ধরনের অস্বস্তি, যেন বেচারা খুব বড় বিপদেই আছে। তাও বাড়ির সবাইকে এড়িয়ে আমার প্রকৃতির কথা জানায়। আমি আর প্রকৃতি বাড়ির পিছনের দিকটায় পুকুর পাড়ে একটা পুরনো বেঞ্চ, সেখানে গিয়ে বসলাম। চারপাশে গাঢ় অন্ধকার নেমে এসেছে। শুধু দূরে কোনো জানালা থেকে ফেরা আলো আর ঝিকিনি পোকার একটানা শব্দ। প্রকৃতির চোখে যেন এক গভীর নিস্তব্ধ কুয়াশা।
সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর মুখ তুলল। তার কণ্ঠস্বরটা ফিসফিসে, কিন্তু তাতে একরাশ সিদ্ধান্তের কঠোরতা মিশেছিল। আমাদের কলকাতা চলে যেতে হবে রুশান, বাবার দাদা ঠিক করেছে, আর এখানে ফিরবো না কোনোদিন। আমি কিছুই বললাম না। প্রকৃতি তাকিয়ে রইল। আমি শুধু তার চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছিলাম। সন্ধ্যায় নিঃসাড় হওয়ার পর তার কাঁধ থেকে আঁচলটা একপাশে সরে যাচ্ছিল, আর আমার চারপাশটা যেন হঠাৎ করেই শূন্য ঘনিয়ে এলো। তখনই জানতাম না, এই সন্ধ্যায় আমরা কেবলই সময়ের নয়, ভালোবাসার এক মোহরেখা অতিক্রম করেছিলাম। আমার বুকের ভিতর যেন একটা ধাক্কা লাগলো। নিশুতি রাতের নিস্তব্ধতায় প্রকৃতি হঠাৎ থেমে দাঁড়ালো। চোখে যেন এক সমুদ্র কথা জমে আছে, অথচ ঠোঁটে আটকে আছে শুধুই শব্দের জঞ্জাল। খানিকক্ষণ চুপ থেকেই হঠাৎই এক নিঃশ্বাসে বলে উঠল, আমাকে নিয়ে পালিয়ে চলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। সেই কিশোর প্রেমিকের চোখেই তখন তার স্বপ্নের ঘোর ছিল না, ছিল এক কঠিন সংকল্প, এক অনির্বাণ যাত্রার পূর্ব মুহূর্তের রুদ্র চাওয়া। আমি ওর চোখে চোখ রেখে ধীরে বললাম, আমি দেশ বাঁচাতে যাচ্ছি প্রকৃতি। প্রকৃতির মুখে ছায়া নেমে এলো। ওর চোখের পাতা ভিজে উঠল এক অশ্রু ভরে, যেন চোখ নয়, বয়ে চলেছে এক ব্যথার নদী। হাতের উল্টো পাশে চোখ মুছতে মুছতে ও জিজ্ঞাসা করল, তুমি মুক্তিবাহিনীতে যাচ্ছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি মাসুম আর বিল্লাল কাল ভোরেই রওনা হব। প্রকৃতির কণ্ঠে মুহূর্তে পাল্টে গেল, যেন বিষাদের ভিতরেই জন্ম নিল এক অগ্নিশপথ। দেশকে স্বাধীন করেই ফিরবে, কথা দাও। আমি এক গভীর নিঃশ্বাস নিয়ে ওর মুখের দিকে তাকালাম। মনে হলো ভালোবাসা শুধু দুটি হৃদয়ের সংলাপ নয়, ভালোবাসা এক অব্যক্ত সংগ্রাম, এক আদর্শ আত্মত্যাগ, যা কখনো দেশপ্রেম হয়ে ফুটে ওঠে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি অপেক্ষা করবে আমার জন্য? প্রকৃতি হালকা হাসলো, চোখে এক অপ্রাপ্তির প্রশান্তি, এক অনন্ত আশ্বাসের দৃপ্তি। আমি এক যুদ্ধজয়ী বীরের জন্য অপেক্ষা করব। চলে যাওয়ার আগে ধীর কাছে এসেই বলল, যদি পারো আমাকে একটা চিঠি লিখতে ভুলো না, শুনেছো? আমি একটু থেমে বললাম, তুমি তো পিসির বাড়ি যাবে, ওখানে ঠিকানা তো আমার জানা নেই। প্রকৃতির রহস্যময় এক হাসি হেসেই বলল, ভালোবাসার ঠিকানা খুঁজে নিতে জানি, চিঠি ঠিক পৌঁছে যাবে। শেষবারের মতো আমার চোখে চোখ রাখলো, তারপর এক অনুরোধের মতো, এক শেষ চাওয়ার মতোই বলল, তোমার একটা ছবি দেবে আমায়? আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম ওর দিকে। গলা থেকে কোনো শব্দই যেন বেরোলো না। তারপর কিছুটা গলায় কাঁপন এনে বললাম, কি করবে? প্রকৃতি মৃদু হাসলো, কিন্তু সেই হাসিতে যেন চাপা ছিল অগণিত আবেগের ঢেউ। তুমি যখন থাকবে না, ছবিতে তোমায় খুঁজবো, যেমন তুমি রোজ রাতে আমার ছবি দেখো। আমি থমকে গেলাম, বুকের ভিতর কেমন একটা কেঁপে উঠল। তোমাকে বলল? আমার কণ্ঠে ছিল নিঃশব্দ চমক। প্রকৃতি চোখ নামিয়ে ধীরে ফিসফিসিয়ে বলল, ভালোবাসা। সেই একটি মাত্র শব্দ যেন সব নিঃশব্দতাকে কাঁপিয়ে দিল। ওর কণ্ঠে যে গভীরতা, যে মায়া, তার কোনো ভাষাই হয় না। এরপর প্রকৃতি চলে গেল, একদম চলে গেল। এরপর আমি যুদ্ধে চলে গেলাম। তারপর শুরু হলো জীবন ও মৃত্যুর কুয়াশাচ্ছন্ন অধ্যায়। লড়াই, রক্তপাত, আর প্রতিটি মুহূর্তেই মৃত্যুর ছায়া। কখনো গুলির শব্দে কেঁপে উঠত আকাশ, কখনো আহত সহযোদ্ধার আর্তনাদে ভারী হয়ে উঠত বাতাস। এভাবেই 9টা দীর্ঘ মাস কেটে গেল, যেন শতাব্দীর মতোই দীর্ঘ। যুদ্ধের ময়দানে আমরা হারালাম বিল্লালকে। না, বিল্লাল না, আমাদের বীর শহীদ বিল্লাল। 9 মাস পর এক ভোরে বিজয়ের সূর্য মাথায় নিয়ে, স্বাধীন দেশের লাল সবুজ পতাকা হাতে, আমি আর মাসুম বাড়িতে ফিরলাম। স্বাধীনতার উচ্ছ্বাসে যখন চারদিক ডুবে আছে, আমি পাগলের মতো ছুটে গেলাম প্রকৃতিদের বাড়ির দিকে। কিন্তু বাড়িটি ছিল শূন্য, একেবারে নিস্তব্ধ, ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। পাড়ার মানুষদের জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারল না। কেউ বলল ওরা কলকাতায় চলে গেছে, কেউ বলল পাকিস্তানিদের হাতে ওদের পুরো পরিবারই মারা গেছে, আর কেউ বলল ওর বাপ তো রাজাকার ছিল, দেশ স্বাধীন হয়েছে, ওরা কি আর ফিরবে?
আমি পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলাম, বন্ধু বান্ধব পরিচিত কাউকেই বাদ দিইনি, কিন্তু কেউ জানে না প্রকৃতি কোথায়। এক বন্ধু শুধুই বলল, ওদের বাড়িতে পাকিস্তানিরা হানা দিয়েছিল, শুনেছি কেউ বেঁচেনি। আব্দুল রুশান মোহাম্মদ আবার থামলেন। তার ভেজা চোখ মুছে বেশ সময় নিজেকে ধাতস্থ করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, লড়াই করে স্বাধীন বাংলায় তো এনেছিলাম, কিন্তু প্রিয়তমাকে আর খুঁজে আনা হলো না। শ্রোতা মহলের সবাই নীরব। এক আকাশ নিস্তব্ধতা যেন ঢেকে রেখেছে পুরো ঘরটাকে। বাতাস থেমে গেছে, শব্দ হারিয়ে ফেলেছে ভাষা। কেউ কাঁদছে না, তবু ভিজে উঠছে প্রতিটি মানুষের চোখ। প্রকৃতিকে যেন শুধু আব্দুল রুশান মোহাম্মদ হারায়নি, সদ্য হারিয়ে উঠেছে হিয়া, পিউ আর হিয়ান। এরপর কি হয়েছিল? প্রকৃতি কি আর ফিরে এসেছিল? তারা কি কখনো আবার দেখেছিল একে অপরকে? এই প্রশ্নগুলো যেন ঝড় তুলল সবারই ভিতরে, কিন্তু কেউ উচ্চারণ করল না। শুধু কণ্ঠনালীর গহীনে আটকে রইল সেই একটি মাত্র প্রশ্ন। এরপর সবাই একদম চুপ। ঠিক তখন আব্দুল রুশান মোহাম্মদ পকেট থেকে বের করলেন সাদা কালো এক ছবি। একটি চিত্রকল্পের মতো সুন্দর এক নারী। আব্দুল রুশান মোহাম্মদ ছবিটাকে হাত দিয়ে ছুঁয়ে নিলেন। তার স্পষ্ট নজর আটকে রইল সাদা কালো স্থির চিত্রে। তিনি মৃদুস্বরে বললেন, এই চিরজীবন্ত ছবিটা নিয়ে যন্ত্রণায় কাটানোই যায়। এরপর ঘর জুড়ে এক পশলা নীরবতা। পিউ নিজের চোখের জল মুছে বলে উঠল, বড় দাদা, আপনি নতুন কাউকে কেন খোঁজেননি? আব্দুল রুশান মোহাম্মদ গভীর ভালোবাসা মেশানো কণ্ঠে বললেন, প্রেম আসে, কিন্তু ভালোবাসা বারবার আসে না। এরপর চারপাশে নেমে এলো এক গা ছমছমে নিস্তব্ধতা। শ্রোতা মহলের নিঃশ্বাস পর্যন্ত যেন থমকে গেল। ঘড়ির কাঁটা কেবল একটানা শব্দ করে চলছে, আর আব্দুল রুশান মোহাম্মদের চোখ, সেই চোখের গভীরে যেন ভেসে আছে এক হারিয়ে যাওয়া প্রেমের ছায়া, এক অতল নিঃসঙ্গতা যার কোনো প্রান্ত নেই, নেই কোনো ব্যাখ্যাও। তার ঠোঁট আর কিছু বলো না, তবু সারা দেহ ভঙ্গিমা যেন বলে উঠছিল, সব বলা যায় না, কিছু কিছু অনুভব শুধু বয়ে বেড়াতে হয়। হিয়া মনে মনে একবার আউড়ে নিল, খুব জানতে ইচ্ছে করছে প্রকৃতি কোথায় উবে গেল। প্রকৃতি আদৌ কি উবে গেল, নাকি গভীর রহস্য এক নাই হয়ে যাওয়া চরিত্রে লুকিয়ে পড়ল? এই প্রশ্নটা যেন হাওয়ায় মিলিয়ে গেল না, বরং ছড়িয়ে পড়ল চারপাশে, ছুঁয়ে গেল প্রতিটি শ্রোতার হৃদয়ে। কিন্তু প্রশ্ন এখানেই, কথাই তাহলে প্রকৃতি। একটি মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু একটা পরিবার তো আর উবড়ে যাবে না। একটা চিঠির ঠিকানা বদলাতে পারে, কিন্তু মানুষ কোথায় যাবে? যে মেয়ে একদিন সমাজ, রাজনীতি, এমনকি ধর্মের প্রাচীর পেরিয়ে এসে ভালোবাসার হাত ধরতে দ্বিধা করেনি, সে কি এত সহজে পরিস্থিতির শিকার হয়ে একেবারে অচিহ্ন, একেবারে অনুপস্থিতি হয়ে যেতে পারে? প্রকৃতি কি শুধুই সময়ের সাথে বয়ে যাওয়ার কোনো চরিত্র, নাকি সেই পৃষ্ঠার ওপারে লুকিয়ে থাকা সত্য যাকে কেউ স্পর্শ করতে চায় না? নাকি সে এমন এক যন্ত্রণার নাম যার অস্তিত্ব স্বীকার করলেই ভেঙে পড়ে হৃদয়? তবুও প্রশ্নটা থেমে যায় প্রকৃতি কথায়। আড্ডা বেশ হলো, চায়ের কাপগুলো ঠান্ডা, কথাগুলো ঝিমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটা রাতের দিকে এগোচ্ছে, আর বাড়ি জুড়ে নেমে এলো এক অদ্ভুত গা ছমছমে নীরবতা। যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে ভাবছে, প্রকৃতি গল্পটা কি এখানেই শেষ, নাকি এটা এক অন্য গল্পের সূচনা? হিয়া কারো সঙ্গে আর কথা বলল না। সে চুপচাপ নিজের ঘরে ঢুকে গেল। ঘরটা অন্ধকার নয়, তবুও তার ভেতরে কিছু একটা অদ্ভুত ভার, কিছু একটা যন্ত্রণা কাঁপছে বাতাসে। হিয়া জানালার পাশে এসে দাঁড়ালো। রাতের আকাশে পূর্ণিমা নেই, তবুও চাঁদের আলো ঠিকরে পড়ছে তার চোখে। যেখানে ঘুম নেই, আছে কেবল এক অকারণ উদ্বেগ, একটা অচেনা কষ্ট বুকের ভেতর ঢেউ তুলছে, যার উৎস সে বুঝে উঠতে পারছে না। হঠাৎ ড্রয়ার খুলে সে বের করলো তার রঙিন মলাটে মোড়ানো দিনপঞ্জিটা।
সে লিখতে শুরু করলো তার মনের দম বন্ধ হয়ে আসা সব কথা। ডায়েরির শেষের লাইনে হিয়া লিখল, প্রকৃতি কি জানতেও পারলো না তার খোঁজে একটা রুশান পাগল প্রায়। ততক্ষণে পিউ গভীর ঘুমে। বাতাস জানালার পর্দা উড়িয়ে দিল হঠাৎ। দূরে কোথাও কুকুর ডাকছে, আর ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রশ্ন ঘুরে ফিরে ওই এক বিন্দুতে আসলেও প্রকৃতি কথায়। সে সংসার পেতে এখন তো বোধহয় বৃদ্ধ প্রায়। আসলেই কি? বহমান সময় যেন এক পাগল ঘোড়া, ছুটছে তো ছুটেই চলছে, পিছু ফিরে তাকায় না। থেমে দাঁড়ানোর অবকাশ নেই তার। তার দৌড়ের গতি বোঝার আগেই জীবনের পাতায় জমে ওঠে অসংখ্য স্মৃতি, কিছু অপূর্ণতা আর কিছু অব্যক্ত অনুভব। আব্দুল রুশান মাহমুদ হিয়াদের এখান থেকে বেরিয়ে গেছে তাও বছর পার হয়েছে, অথচ তার অস্তিত্ব যেন তিনি পরিপূর্ণভাবে রেখে যেতে সক্ষম। পিউ তার এসএসসি পরীক্ষার পাঠ চুকিয়ে ঢাকাতে বড় দাদার বাড়িতে যাবে বলে প্রায় অন্বেষণ করেই নিয়েছিল। তবে হিয়ার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল বলে মায়া হলো, তাই অপেক্ষা করছিল। এবার হিয়াও বেশ ছাড়া হাত পা। পরীক্ষা শেষ হয়েছে ঠিক 1 সপ্তাহ হলো। প্রথম 2 দিন ঘুম, পরের 3 দিন আত্মীয় স্বজন, আর পঞ্চম দিন তাদের ঢাকা যাওয়ার জোরদার আনন্দ। তাদের দুজনের যৌথ পরিকল্পনা, জোড়াতালি যুক্ত আবেগ আর বারবারের পিছুটান সব মিলিয়ে যেন এক মিষ্টি ষড়যন্ত্রের জন্ম নেয়। তাদের দুজনের মধ্যে তখন এক অদ্ভুত সখ্যতা, যেন এক রকমের চক্রান্ত যা তাদের বাবা মাকে ঠেকাতে পারবে না। তবে হিয়ার বাবার অফিসের কাজের চাপে ছুটির নামগন্ধ নেই আর কি। আব্দুল রবিউল মুহাম্মদকে আসতে হলো নাতনিদের এই আন্দোলন বন্ধের উদ্দেশ্যে। তবে এবারের যাত্রার বিষয় একটু জমজমাট। আব্দুল রুশান মুহাম্মদ আর আব্দুল রবিউল মুহাম্মদদের একমাত্র বোন মিনুর রহমানও ভাইদের সাথে দেখা করতে তার বাবার বাড়ি আসছেন তার নাতি নাতনিদের নিয়ে। এই পারিবারিক গেট টুগেদার ব্যাপারটা হিয়া বেশ পছন্দ করে। কেমন একটা হইরই ব্যাপার হয়। তবে তার এবারের মিশন ভিন্ন। হিয়া প্রকৃতির সম্পর্কে আরও জানতে চায়। ও দেখতে চায় সেই সবগুলো জায়গা, সেখানে মিশে আছে প্রকৃতি আর রুশান। ও সেই 50 থেকে 52 বছর আগের সেই প্রেমিক যুগলের অনুভব নিতে চায়। এখানে পিউয়ের ইন্টারেস্টও কম না, তবে তার ইন্টারেস্টের একটা প্রশ্নে আটকানো। প্রকৃতি কথায় সে একবার হলেও দেখতে চায় বার্ধক্য তার সৌন্দর্য নিয়ে ঠিক কতটুকু খেলছে। সকাল 8:50 ট্রেনে ঢাকায় থামলো সকাল 11:30 ঘরে। জমজমাট শহর হলেও হিয়ার বেশ পছন্দ ওই পুরো ঢাকার আভিজাত্যের বিষয়টা। ধোঁয়াটে কুয়াশাহীন আকাশ আর ব্যস্ত জনব জীবনের কোলাহলের মাঝখানে যেন ট্রেনটা একটু ক্লান্ত, একটু স্থির। ঢাকার এই শহর যেমন গলার চেপে বসা জ্যামের নাকাল করে, তেমনি কিছু কিছু জায়গায় অদ্ভুত এক মোহে জড়িয়ে রাখে। হিয়ার কাছে তার সবচেয়ে প্রিয় দিক পুরান ঢাকার সেই আভিজাত্য, যার প্রতিটি ইট যেন একটা করে গল্প, একটা করে প্রাচীন কান্না অথবা না বলা প্রেমের কবিতা। বেশ মায়াবী একটা পুরনো উপন্যাসের গন্ধ খুঁজে পায় ও এখানে। আর আব্দুল রুশান মুহাম্মদের বাড়িটা ওর আরও বেশি প্রিয়। এই বাড়ির বয়স অনুমান করা কঠিন নয়, হয়তো 1 শতাব্দী ছুঁয়ে গেছে। দেশভাগের ঠিক পরবর্তীকালে আব্দুল রুশান মোহাম্মদের বাবা গড়ে তুলেছিলেন এই বিশাল বাড়ি। সময়ের ধাক্কায় বাড়ির গায়ে লেগেছে কিছু ক্ষত, আবার ছুঁয়ে গেছে কিছু মেরামতির হাত। দোতলায় কিছু ঘর বছর কয়েক আগে বাড়ানো হয়েছে, কিন্তু মূল কাঠামো আজও একই অটুট, মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন যোদ্ধার মতো। এই ইটের গায়ে লেপ্টে আছে সময়ের গন্ধ। করিডোরের পায়ের শব্দ পড়লে মনে হয় যেন দূর অতীতে কেউ হাঁটছে। ছাদের কার্নিশে ধুলো মাখা সোনালি বিকেল জমে আছে এখনো।
সেই পুরনো রাজ্য এখনো নিস্তব্ধ নয়, বরং তার ভেতরে এক অদ্ভুত নীরব ব্যস্ততা লুকানো। এই ব্যস্ত নগরীর এই ছোট্ট রাজ্যে যে ব্যস্ত নয় তেমন না, তবে এই পুরনো আভিজাত্য এবার হিয়াকে ফেরাচ্ছে বেশ কয়েক যুগ আগের অনুভূতিতে। বাড়িটিতে দীর্ঘদিন একাই থাকতেন আব্দুল রুশান মুহাম্মদ। জীবনটা গুছিয়ে নিয়েছেন নিঃশব্দে, আপন গতিতে। তবে গত 7টা বছর ধরে তার জীবনে যোগ হয়েছে নতুন সঙ্গী রাশিদা ও তার স্বামী আলী। তারা শুধু গৃহস্থালী কাজই সামলান না, বরং এ বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি গাছ, প্রতিটি রুটিনে তাদের যত্নের ছোঁয়া লেগে আছে। আরেকটি পরিচিত মুখ যিনি মাঝে মাঝে এসে ভরিয়ে তোলেন এই নিঃসঙ্গ রাজপ্রাসাদটিকে, তিনি হলেন মিনুর রহমান, আব্দুল রুশান মোহাম্মদের একমাত্র ছোট বোন। রাজশাহীতে তার বাড়ি, যেখানে এক বৃত্ত পরিবার নিয়ে তার দিন চলে। 2 ছেলে, নাতি নাতনিদের মুখরিত সেই সংসার। তবু মিনুর রহমানের মন যেন বারবার ফিরে আসে ভাইয়ের কাছে, হয়তো পুরনো স্মৃতির টানে, হয়তো ভাইয়ের কোলাহলহীন জীবনের পাশে কিছু আলো রাখতে। তাই বছরের বড় একটা সময় তিনি এখানে কাটিয়ে দেন, এই লাল ইটের বাড়ির ছোঁয়ায়, যেখানে পাখির ডাকে এখনো শোনা যায় অতীতের গান। সকাল গড়িয়ে যখন ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে, তখনই হিয়ারা পৌঁছালো ঢাকার সেই চেনা ঠিকানায়। রোদ যেন এখনো সকালের রেস্ট টেনে নিয়ে হাঁটছিল ছাদে ছাদে, আর আব্দুল রুশান মুহাম্মদ পুরনো বাড়ির ইটের গায়ে পড়া আলোয় যেন হিয়াদের আগমনের উষ্ণ অভ্যর্থনা দিচ্ছিল। বাড়ির বাতাসে জমে থাকা পুরনো গল্পগুলো যেন তখনই খানিক নড়ে উঠল, কিন্তু দিনটা তো আরো রঙিন হবার ছিল। বিকেল গড়িয়ে 4:30টার সময় ঘরে এলেন মিনুর রহমান। তার সঙ্গে ঢুকে পড়ল এক ঝাঁক কোলাহল প্রাণ আর ছুটন্ত শৈশব। তার বড় ছেলের একমাত্র ছেলে তুর্য, যার নামের যেন এক ধরনের ছন্দ লুকিয়ে আছে। সে এসেছে গভীর চোখে কিন্তু হাসি মাখা চেহারায়। তুর্য আর হিয়ান, এই 2 নাম যেন একটা গল্পের 2 অধ্যায়, বয়সের সমান আর বন্ধুত্বে যেন কালের পরীক্ষায় উত্তীর্ণ এক নিখুঁত জুটি। ছোটবেলা থেকেই যাদের সম্পর্ক ছিল রোদ ছায়ার মতো, হঠাৎ হাসি, হঠাৎ ঝগড়া, কিন্তু দূরত্ব কখনোই জমতে পারেনি। ভাগ্য এমনই খেলেছে যে একই বিশ্ববিদ্যালয় তাদের গন্তব্য হলেও পড়াশোনার জগৎটা ঠিক ভিন্ন ভিন্ন, তবুও গন্তব্য পথের ছায়া সঙ্গী। মিনুর রহমানের সঙ্গে ছিল আরও 2টি প্রাণবন্ধ মুখ, ছোট ছেলের 2 সন্তান, মিম আর আলিফ। আলিফ আর পিউ একই বয়সের, তবে পিউ কিছুটা পিছিয়ে পড়েছে পড়াশোনায়, কিন্তু বয়স তো কেবল সংখ্যা। তাদের কথার টানাপোড়েনের যেন এক একটা ফুটন্ত ডায়লগ, যেমনটা দেখা যায় পুরনো নাটকের দৃশ্য। আর মিম, সে যেন হিয়ার প্রতিবিম্ব, বয়সের কাছাকাছি, মনেও সুরের মিল। দুজনের মধ্যের ভাবটা এমন যেন আলাদা করা যায় না। একসঙ্গে গল্প, একসঙ্গে হাসি, আর চুপচাপ কিছু না বলেও অনেক কিছু বলা যায় তাদের, এমনই বোঝাপড়া। বাড়ির প্রতিটি ঘরে তখন ছড়িয়ে পড়েছে জীবনের নতুন দোলা। পুরনো দেওয়ালের ফাঁকে নতুন হাসির রং, করিডোরে অজস্র পায়ের শব্দ, উঠোনে ছড়িয়ে পড়া চিৎকার, ঠাট্টা, আর চায়ের কাপে কাপের টুংটাং। শুধু মানুষ নয়, এই বাড়ির প্রতিটি আশবাস, প্রতিটি জানালা, এমনকি দীর্ঘদিনের নীরব টেবিলটাও যেন আজ একটু প্রাণ ফিরে পেয়েছে। পারিবারিক ঘটনায় এখানে বেশ সোজাসাপটা। মিনুর রহমানের সাথে প্রতি বছর হিয়ানদের দেখা হলেও আলিফ আর তুর্যের সাথে শেষ দেখা প্রায় বছর 3 আগে। তবে এই বাড়ির ছেলে মেয়ে সবগুলো টম অ্যান্ড জেরির কার্টুনের মানুষ ভার্সন। এখন না হয় বয়স বেড়েছে, তবে এদের কারো সাথেই কারো তেমন চুল টানাটানির
ছাড়া সম্পর্ক নেই, কিন্তু এবার সময়ের দূরত্ব বেশ বেড়েছে। সে সব অতীত হয়েছে। হিয়া এ বাড়িতে যে ঘরটা পেয়েছে সেটা এক সময় আব্দুল রুশান মোহাম্মদের বাবা মায়ের ঘর ছিল। প্রতিবার এসে দোতলার দক্ষিণের এই ঘরটাই হিয়া দখল করে নেয়, যেন বহু বছর ধরে এই ঘরের একচাটিয়া অধিকার হিয়ারই। ঘরটার কাঠের জানালাগুলো এখনো সেই পুরনো ঢঙ্গে দাঁড়িয়ে আছে, যেন এক ধরনের নীরব স্মৃতি পাহারা দেয়। হিয়ার এই পুরনো গন্ধ, পুরনো আসবাবপত্র, কাঠের সেকেলের জানালা সব বেশ আপন লাগে। কাঠের সেকেলে আলমারি, পুরনো ফুল প্যাটার্নের বিছানা আর মেঝেতে হালকা চুনকালির ছোপ, সব কিছু মিলিয়ে এই ঘরে ঢুকলেই হিয়ার মনে হয় সে যেন একটা ইতিহাসের ভেতরে ঢুকে পড়েছে। দক্ষিণের জানালাটা বরাবরই হিয়ার প্রিয়। ও জানালা দিয়ে চোখ ফেললেই দূরে দেখা যায় একটা খোলা খেলার মাঠ। দুপুরবেলা মাঠ জোড়া ছেলে মেয়েদের হাঁক ডাক, বলের ধাক্কাধাক্কি আর বাতাসে উড়ে যাওয়া হাসি যেন জানালা পেরিয়ে সোজা হিয়ার মনে ঢুকে পড়ে। এই দৃশ্যটা ওর কাছে শুধু একটা মাঠ না, এ যেন জীবনের অবাধ্য গতি, ফিরে আসা সেই ছোটবেলার দৌড়। ঘড়িতে সময় কত তা ঠিক নেই, তবে সন্ধ্যা নেমেছে ধরণীতে। হিয়া জানালায় দাঁড়িয়ে আলো ছায়া সন্ধ্যা দেখছে। একই ঘরের এক কোনায় আরাম কেদারায় বসে পিউ লিস্ট করছে সে এবার এখানে এসে ঠিক কি করবে। মাত্র 7 দিনের যাত্রা, এ যাত্রায় কিছু যেন মিস না হয় সেই চিন্তা সব তার। অন্যদিকে মিম ব্যস্ত তার মুঠো ফোনে নিজের স্থির চিত্র টুকতে। হিয়া সবার মুখের দিকে একবার তাকিয়ে হাসলো। হিয়া ভাবছে একই বাড়িতে বসবাস করা কিংবা একই ঘরে আবদ্ধ মানুষগুলো কতটাই না আলাদা হয় একে অপরের থেকে। 3 বছর আগে যখন তাদের দেখা হয়েছিল তখন বোধহয় তুর্য ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, হিয়া আর মিম নবম শ্রেণীতে উঠেছিল বোধহয়। বয়সের থেকে কত বাচ্চা ছিল তারা, এটা ভেবে আবার হাসলো হিয়া। তুর্য বরাবরই বদমেজাজি, কি এক দস্যিপনায় দায়ে তুর্য খুব বকেছিল হিয়া আর মিমকে। দুজনের মাথায়ও কি যে শয়তানি উকি দিল কে জানে। তুর্যের সারা প্র্যাকটিক্যাল খাতার চেহারা বিগড়ে দিয়েছিল রাগে। তুর্য রাগে সবার সামনে কান মুচড়িয়েছিল দুজনের। বেচারা রাগ জেগে বসার সব শেষ করতে হয়েছিল। হিয়ার অবশ্য এই সবার সামনে কান মলানোর মতো অপমানের রাগ বেশ কয়েকদিন জীবন্ত ছিল, তবে এখন সেটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। হিয়ার মনে প্রশ্ন জাগে, আচ্ছা সময়ের সাথে রাগ কি জড়তা হয়ে যায়? এই সময়ের পর অবশ্য আর দেখা হয়নি তাদের। এই সোশ্যাল মিডিয়ার যুগেও তাদের দেখা হয়নি, এটা বেশ অবাক করার বিষয় লাগলো হিয়ার মনে। হিয়ার মনে এ প্রশ্ন আসা অস্বাভাবিক নয়। আজ যখন মিনুর রহমান এসেছেন তখন সবার সাথেই খুব সৌন্দর্য সাক্ষতা হলেও কোনো এক জড়তা লজ্জা তুর্যের সাথে হিয়ার কথা বাড়ানো তো দূরে থাক, শুরুই করতে দেয়নি। তুর্য বরাবরই চারিত্রিকভাবে বেশ একগুঁয়ে ছেলে, তেমন কথাবার্তা কিংবা সহজে মিলে যেতে পারে না সব পরিবেশে। তার ভেতরে যেন একটা নীরব পাহারার প্রহরী আছে যা তাকে সব কিছুর থেকে খানিক দূরে রাখে। তবুও এই নীরবতা, এই স্থিরহীন এক গুয়েই যেন এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে চারপাশে। কে যেন বলেছিল সবচেয়ে কম বলা মানুষগুলোর চোখে সবচেয়ে বেশি গল্প থাকে। আজকের লম্বা জার্নি সকলকেই ক্লান্ত করে ছেড়েছে। এ বাড়ির প্রতিটি মানুষ রাত গভীর হবার আগে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। এ বাড়ির সকালটা বেশ আকর্ষণীয় লাগলো হিয়ার। কে বলেছে ঢাকায় পাখি নেই? এই যে এত কিচিরমিচির কুচকাওয়াজ করছে পাখিরা, এদেরকে কি সে পকেটে করে বাড়ি থেকে নিয়ে এসেছে? চোখ খুলতে ঘাবড়ে গেল হিয়া। আলিফ খুব গভীরভাবে হিয়ার মুখ পর্যবেক্ষণ করছিল অনেক সময় ধরে। হিয়ার এভাবে চোখ খোলায় আলিফও একটু ছিটকে দাঁড়ালো। হিয়া কোনো মতে চোখের ঝাপসা ভাব কাটিয়ে উঠে বসলো। আলিফ একটু বোকা হেসে বলল, তোমাকে এই নিয়ে 6 নম্বর বার ডাকতে এলাম হিয়া আপি, তোমার তো ওঠার নাম নেই। হিয়া নিজের এলোমেলো চুল হাত খোপা করতে করতে বলল, তা বলে এভাবে কি গবেষণা করছিলি?
আলিফ একটু হুঙ্কার ছেড়ে হাসলো। আমি এসে দেখি তুমি মিটিমিটি করে হাসছো, তাই আমি ভাবলাম তুমি বোধহয় স্বপ্ন দেখে হাসছো। এই কারণেই গভীরভাবে পর্যবেক্ষণ করে তোমার মুখটা পড়ার চেষ্টা করছিলাম যে ঠিক কী স্বপ্ন দেখছো। হিয়া বিছানা থেকে নেমে বলল, তোর শুধু দর্শিপনা তাই না? ভালো হয়ে যা, ভালো হতে টাকা পয়সা কিছু লাগে না, বিশ্বাস কর। আলিফ আবারও হেসে বলল, বিশ্বাস করো হিয়া আপি, ভালো হতে টাকা পয়সা লাগলে আমি সত্যি ভালো হয়ে যেতাম। টাকা লস দিয়ে তো আর কেউ খারাপ থাকতে পারে না। আলিফ ছোট থেকেই বেশ দুষ্টু। ওর সাথে পারতে পিউয়ের মতো তেরা বেঁকা জবাব দেওয়া প্রয়োজন। তবে হিয়ার মাঝে এই গুণের খুব অভাব, তাই আর হিয়া কথা বাড়ালো না। সকাল কখন যে দুপুর ছুঁয়েছে কেউ বুঝতেই পারেনি। ঘড়ির কাঁটা ঠেকেছে ঠিক 3টায়। পিহুর অবার্ত জোড়াজুড়িতে আজকের গন্তব্য আব্দুল রুশান মোহাম্মদের বিশ্ববিদ্যালয়। শহরের আকাশটা সকাল থেকে শ্বাসরঙা মন মতো একটানা ইলশে গুড়ি বৃষ্টি যেন স্মৃতির পাতায় কালি ছুঁড়ছিল। তবে বিকেলের প্রথম প্রহরে এসে সে বৃষ্টিও যেন ক্লান্ত হয়ে থেমেছে। এক ঝাঁক নতুন আগন্তুক, কৌতূহলী চোখ আর অচেনা চঞ্চলতার ভিড়ে বিশ্ববিদ্যালয়টা আজও তরতাজা প্রাণবন্ধ। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ছোটাছুটি করে বেড়াচ্ছে সবাই। হিয়া, পিউ, তুর্য, আলিফ আর মিম যেন ক্যাম্পাসের ঢেউয়ে ভেসে যাচ্ছে। চারপাশে যেন প্রতিটি ধুলোর কণায়, প্রতিটি ব্রেঞ্চের গায়ে, প্রতিটি খোলা জানালায় লুকিয়েছে জীবনের নিঃশব্দ স্পন্দন। বড় বড় অস্বস্ত্র আর বট গাছের নিচে দল বেঁধে আড্ডায় মেতে থাকা কিছু তরুণ তরুণী, কেউ হয়তো সদ্য শেষ হওয়া পরীক্ষার হালকা নিঃশ্বাস ফেলছে, কেউ বা নতুন স্বপ্নের নকশা আঁকছে। দূরের এক ব্রেঞ্চেতে বসে থাকা একজোড়া কপতির প্রাণখোলা হাসি যেন ক্যাম্পাসের বসন্তের হাওয়া নিয়ে এসেছে। আর একটু দূরে পাখির পালকের মতো হালকা শাড়িতে এক তরুণী, আর তার পাশে পাঞ্জাবি পরা যুবক, হয়তো সদ্য প্রেমের সূচনায় তাদের চোখে স্পষ্ট সেই আলো। আব্দুল রুশান মোহাম্মদ তার জীবনের অমূল্য কয়েকটা বছর কাটানো এই জায়গাটা, প্রতিটি ইট পাথরের গল্প তুলে ধরলেন ক্যান্টিনের সামনে। তখন গমগমে ভিড়, ধোয়া ওঠা চায়ের কাপ আর গরম সিঙ্গারার ঘ্রাণ বাতাসে মিশে এক অন্যরকম ঘোর তৈরি করেছে। পিউ তখন আব্দুল রুশান মুহাম্মদের পাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে মজার গল্প বলছিল, হয়তো পুরনো কোনো কাহিনী টেনে এনে হেসে ফেলতে বাধ্য করছিল। কিন্তু হিয়ার মন পড়েছিল অন্য কোথাও। রোদে ভেজা ক্যাম্পাসটা যেন এক বিশাল ক্যানভাস, যেখানে অচেনা মুখগুলোর প্রাণবন্ত হাসির রং তুলির ছোঁয়ায় আকাশ স্বপ্নের রেখা। বাতাসে ভেসে আসা কাঁচা ঘাসের কোমল গন্ধে হিয়ার মনটা ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে। আব্দুল রুশান মাহমুদ এবার ইশারা করলেন, চল লাইব্রেরিটা দেখাই। লাইব্রেরির ভারী দরজাটা পেরিয়ে ভেতরে পা রাখতেই এক নিঃসঙ্গ নীরবতা হিয়াকে ঘিরে ধরল, ঠিক যেন শব্দহীন এক আবরণ। কাঠের পুরনো টেবিল, একটির পায়া হেলে পড়া চেয়ার, দেওয়ালের গায়ে উঠে আসা সময়ের দাগ, আর সারি সারি বইয়ের আলমারি, সব মিলিয়ে যেন একটা নিঃশব্দ ইতিহাস দাঁড়িয়ে আছে সামনে। জানালার ফাঁক গলে বিকেলের নরম আলো ছুঁয়ে যাচ্ছিল ধুলোমাখা বইয়ের খোলা পৃষ্ঠাগুলো, যেন কেউ চুপি চুপি গল্প বলছে, শুধু শোনার অপেক্ষা। এই আলো, এই গন্ধ, এই শূন্যতার মাঝেও যে কি ভীষণ রকম প্রাণ আছে হিয়া হঠাৎই টের পেল। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন সময়ের সীমানা অতিক্রম করে অন্য কোনো জগতে ঢুকে পড়েছে। এখানে একটা অন্য গন্ধ আছে। হিয়ার মনে হলো সে হয়তো 50 বছর আগেও এখানে ছিল, বর্তমান তার গন্তব্য এখানেই ছিল। আব্দুল রুশান মোহাম্মদ এসে দাঁড়ালো ক্যাম্পাসের একেবারে শেষ প্রান্তে। বিকেলের স্নান আলোটা যেন তার মুখে এক ধরনের শান্ত নরম আভা ছড়িয়ে দিচ্ছিল, একটা নীরব সম্মতির মতো, যেন সময় নিজেই তার দিকে তাকিয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। পেছনে হিয়া আর পিউ তখনও বিস্ময় ভরা চোখে ক্যাম্পাসটা দেখছিল।
প্রতিটি কোণা যেন তাদের কাছে এক একটি নতুন গল্পের দিগন্ত। মিম মোবাইলের ফ্রেমে ধরার চেষ্টা করছে এই ক্ষণিকের সৌন্দর্য। সূর্য বরাবরের মতোই নির্জন, কিছুটা দূরে হেঁটে চলছে নিজের গন্তব্যহীন পথ ধরে। গভীর এক নিঃশ্বাস ফেললেন আব্দুল রুশান মোহাম্মদ, কণ্ঠে তার একটা পরিণত মৃদুতা। চলো এবার বের হই, সময় তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না। গেট পার হয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল এই ক্যাম্পাসের প্রতিটি ইট, প্রতিটি ছায়া যেন তাকে কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে রেখেছে, যে বাঁধন ছিন্ন হয় না, শুধু গভীর হয় দিন দিন। দরজার মূল ফটকে পৌঁছানোর আগে আব্দুল রুশান মোহাম্মদ থেমে গেলেন একটা পুরনো কৃষ্ণচূড়া গাছের সামনে। গাছটা এখনো দাঁড়িয়ে আছে আগের মতো না, বরং আরো গভীর, আরো সংবেদী হয়ে, যেন বছরের পর বছর তার মনের কথাগুলো জমিয়ে রেখেছে। হাওয়ায় দুলে ওঠা গাঢ় লাল ফুলগুলো যেন নিঃশব্দে কোনো না বলা কবিতা আওড়াচ্ছে, আর পাতার ফাঁক গুলে রোদের সোনালি রেখাগুলো ছুঁয়ে যাচ্ছে মাটিতে, ঠিক যেমন ছুঁয়ে যায় একটা পুরনো স্মৃতি হঠাৎ ফিরে এসে। আব্দুল রুশান মোহাম্মদ ধীরে ধীরে এগিয়ে গেলেন গাছটার দিকে। এক হাতে গুড়িটা ছুঁয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন, যেন বছর 3, 10 কিংবা 30 সব বছর মিলেমিশে গেছে এই একটুখানি ছোঁয়ার মধ্যে। তার ঠোঁটে ফুটে উঠল এক ধরনের স্লান হাসি, যে হাসি বোঝে ফিরে পাওয়ার নয়, বরং রেখে আসার গভীরতা। নিচু হয়ে মাটি থেকে তুললেন এক ঝরা কৃষ্ণচূড়া ফুল, হাতের তালুতে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সেই নরম পাপড়ির স্পর্শের মধ্যে যেন খুঁজে পেলেন অতীতের কিছু অনিচ্ছাকৃত অনুভব। ধীরে ধীরে হাতের তালুর মধ্যে নীরব পাপড়িগুলোকে অনুভব করলেন। এরপর তিনি বললেন, এটাই সেই কৃষ্ণচূড়া গাছটা। সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু কিছু অনুভূতি কখনোই বদলায় না। এই গাছটা যেমন তখনও এখানে ছিল, এখনও আছে, তেমন কিছু স্মৃতি, কিছু অপেক্ষা, কিছু হারানো থেকে যায়, ঠিক আগের মতোই। উপস্থিত প্রত্যেকটা মানুষ আব্দুল রুশান মোহাম্মদের ব্যথাতুর অনুভূতির আভাস পেল, তবে কারো কাছে কোনো শব্দ নেই। এই ব্যস্ত ক্যাম্পাসটার মাঝেও এক ফালি নীরবতা বয়ে চলল। আব্দুল রুশান মোহাম্মদ ধীরে ধীরে হাতের কৃষ্ণচূড়া ফুলটা মাটিতে রেখে দিলেন। হিয়া ভাবল, হয়তো তিনি আরেকবার প্রকৃতিকে উপহার দিলেন। নিঃশব্দে নিঃশব্দে বাড়ি ফেরার পথে আকাশ আবার কালো হয়ে এলো। সারাদিনের গুমোট ভাবটা যেন হঠাৎ করে এক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। কয়েক ফোঁটা বৃষ্টি গড়িয়ে পড়তে না পড়তেই একাধারে আবার ঝেঁপে এলো ইলশেগুড়ি বৃষ্টি। একেবারে সারা শহর ধুয়ে দিতে এলো যেন। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে গেল বৃষ্টির পর্দায়। হিয়া তার এই ঝাপসাটে চোখের পর্যবেক্ষণ করলো। পিচ ঢালা পথের উপরে জমে থাকা ছোট ছোট পানির ফোঁটা স্টিল লাইটের আলো পড়ে ঝিকমিক করছে। ফুটপাতে ছুটোছুটি করা মানুষজন, ভিজে চুলে এলোমেলো এক পাল তরুণের প্রাণোচ্ছল হাসি, কোনো এক দোকানের শ্যামল ছাউনির নিচে আশ্রয় নেওয়া দু পথশিশু। হিয়া শত বারণ সত্ত্বেও ভিজল। এই ঝিম বৃষ্টির অবশ্য ভেজাতে আসে না, শুধু তার শুষ্ক অনুভূতি ছোঁয়াতে আসে। বৃষ্টির মাথায় বাড়ি ফিরল সবাই। হিয়ার মনে হলো জীবন আসলে ঠিক এই শহরের মতো, কখনো ঝলমলে রোদ, কখনো নিস্তব্ধ সন্ধ্যা, আবার কখনো হঠাৎ আসা হিংস্র এক বৃষ্টি। কিন্তু সব কিছুর মাঝেই কোথাও না কোথাও সৌন্দর্য লুকিয়ে থাকে, এক ধরনের শুদ্ধতা, এক ধরনের আবেগ, যা হয়তো বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়। বাইরে এখনো বৃষ্টি ঝরছে, ছাদ থেকে টুকটুক করে পানি পড়ার শব্দ একাধারে চলছে। বাতাসে ভেজা মাটির গন্ধ আর কেমন একটা রহস্যময় নীরবতা ছড়িয়ে যাচ্ছে সারা বাড়িটায়, যেন পুরো বাড়িটি একটা গভীর রহস্যপুরী। হিয়া চাদর মুড়ি দিয়ে আধো ঘুমে, চোখ দুটো বুজে এলেও মাথার ভেতর তখনও দিনের সব ঘুরপাক খাচ্ছে তার। এমন সময় হঠাৎ পিউয়ের কণ্ঠ শোনা গেল, আরে এটা কি? তারপরে আলিফের উত্তেজিত গলা, দেখতে দে, প্রথমে আমি দেখব।
পিউ চেঁচিয়ে বলল। না, আমি আগে পেয়েছি, আমি আগে পড়বো। আলিপও ক্ষেপে উঠল। আরে ধুর, এই আলমারিটা তো আমি খুঁজছিলাম, আর তুই এসে ফালতু নাক গলাচ্ছিস। পিউ আর আলিফের এই ঠেলাঠেলি কাড়াকাড়ি তর্ক বিতর্ক এতটাই বাড়তে লাগলো যে হিয়া বিরক্ত হয়ে চাদর সরিয়ে উঠে বসলো। আধো অন্ধকার ঘরের ভেতর ওদের ছায়া জোড়া একে অপরকে ধাক্কাধাক্কি করছে। হিয়া ধীর গলায় বলল। এই তোরা আবার কি শুরু করলি? পিউ রাগী মুখে বলল। দেখ না আপি, দোতলার চিলে কোঠায় পুরনো আলমারিটা খুঁজতে গিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস পেয়েছি। কি জিনিস? হিয়া ভ্রু কুঁচকালো। আলিফের হাতের নিচে চাপা দেওয়া কালো মলাটের একটা পুরনো ডায়েরি দেখিয়ে বলল। এই ডায়েরিটা, এটা অনেক পুরনো, হয়তো বহু বছর আগে কেউ লিখেছে। হিয়া আগ্রহ নিয়ে ডায়েরিটার দিকে তাকালো। কালচে হয়ে যাওয়া মলাটে ধুলো জমে আছে, কোনাগুলো ছিঁড়ে গেছে, কোনো নাম নেই, শুধু মলাটের উপর হালকা খোদাই করা কিছু অক্ষর, যা অনেক পুরনো হওয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। হিয়া একটু কৌতূহল নিয়ে বলল।